আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকে ছিল মাধব এন্টারপ্রাইজ 2022 সালের 1 জানুয়ারি 3 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে, যার আমদানি শুল্ক ও জাহাজ ভাড়া যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা। অর্থাৎ ওই মেশিনটির আমদানি শুল্ক ছিল 30,000 টাকা আর জাহাজ ভাড়া ছিল 20,000 টাকা। মেশিনটি 1 মার্চ তারিখে 10,000 টাকা ব্যয়ে সংস্থাপন করা হয়। অর্থাৎ মেশিনটির সংস্থাপন ব্যয় কত? 10,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা ধারণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি মেশিন আমদানি করা হয়েছে জানুয়ারির 1 তারিখে কত টাকা দিয়ে? 3 লক্ষ টাকা দিয়ে। 3 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন আমদানি করা হয়েছে। এই মেশিনটি আমদানি করার জন্য আমদানি শুল্ক দিতে হয়েছে 30,000 টাকা আর জাহাজ ভাড়া দিতে হয়েছে 20,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী বলা আছে মেশিনটি 1 মার্চ তারিখে 10,000 টাকা ব্যয়ে সংস্থাপন করা হয়। এই যে আমাদের মেশিনটি আমদানি করা হয়েছিল, দেখো কত, মেশিনটি আমদানি করা হয়েছিল জানুয়ারির 1 তারিখে। জানুয়ারির 1 তারিখে, কিন্তু এই মেশিনটি সংস্থাপন করা হয়েছে কিন্তু মার্চের 1 তারিখে। ঠিক আছে, সংস্থাপন করা হয়েছে কত? এই যে 1 মার্চ তারিখে 10,000 টাকা ব্যয়ে সংস্থাপন করা হয়। অর্থাৎ 1 জানুয়ারি তারিখে মেশিনটি আমদানি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সংস্থাপন করা হয়েছে কিন্তু 2 মাস পর। অর্থাৎ জানুয়ারি সম্পূর্ণ মাস চলে গেছে, ফেব্রুয়ারি সম্পূর্ণ মাস চলে গেছে, মার্চের 1 তারিখ। অর্থাৎ 2 মাস পরে অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে সংস্থাপন করা হয়েছে। তাহলে 2022 সালের অপচয়টা ধরতে হবে কিন্তু 10 মাসের জন্য। 2022 সালের অপচয়টা কত দিনের জন্য ধরতে হবে? অবশ্যই 10 মাসের জন্য ধরতে হবে। কারণ এই মেশিনটি তোমার আমদানি করা হয়েছে জানুয়ারির 1 তারিখ, কিন্তু সংস্থাপন করা হয়েছে কত? এই যে সংস্থাপন করা হয়েছে মার্চের 1 তারিখ। আর যদি এখানে বলা থাকতো আমদানি শুল্ক, জাহাজ ভাড়া ও সংস্থাপন একসাথে দেওয়া থাকতো, তাহলে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে হিসাব ধরতাম, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাসের আমরা কি ধরতাম? অপচয় ধরতাম। কিন্তু এখানে সংস্থাপনটা বলা আছে কিন্তু 1 মার্চ। ঠিক আছে, তার মানে 2 মাস পরবর্তীতে আমাদের সংস্থাপন করা হয়েছে, অর্থাৎ মেশিনটি লাগানো হয়েছে কাজ করার জন্য। তাহলে প্রতিষ্ঠানের মধ্যে আমাদের কাজ করার জন্য সংস্থাপন করা হয়েছে কত তারিখে? মার্চের 1 তারিখ। অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 10 মাস 22 সালে প্রতিষ্ঠানে মেশিনটি চলমান ছিল। এর মানে অবচয়টা ধরতে হবে কিন্তু 10 মাসের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী বলা আছে ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা ধারণা করা হয়েছে। অর্থাৎ বছর শেষে, অর্থাৎ 5 বছর শেষে এর ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ যে কোনো জায়গায় বেচা গেলে এই মেশিনটি কত বেচা যাবে? 40,000 টাকা বেচা যাবে। এটাই ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ আয়ুষ্কাল শেষে আমরা এই মেশিন থেকে আরো কত টাকা পাবো? 40,000 টাকা পাবো। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য নির্ণয় করো। এই যে আমরা আমদানি করেছিলাম এই মেশিনটির ক্রয় মূল্য নির্ণয় করো। পরবর্তীতে বলা আছে খ সরলরৈখিক পদ্ধতিতে 2022 ও 2023 সালের অপচয় ধার্যপূর্বক জাবেদা দাখিলা ধাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, 22 সাল ও 23 সালের অপচয়টা ধার্য করতে হবে, পরবর্তীতে কি করতে হবে? জাবেদা দাখিলা দিতে হবে। ঘ নাম্বার কি বলেছে? 2022 ও 23 সালের জন্য অপচয় হিসাব ও পুঞ্জীভূত অপচয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ ঘ নাম্বারে 2022 সাল ও 23 সালের জন্য খতিয়ান করার কথা বলা হয়েছে, অপচয় হিসাবেরও এবং পুঞ্জীভূত অপচয় হিসাবেরও। এখন চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দেখে আসি। ক আমরা লিখেছি আমদানিকৃত মেশিনটির ক্রয় মূল্য নির্ণয় করা হলো বিবরণ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট অফ অল প্রশ্নের মধ্যে একটু খেয়াল করো। এই যে জানুয়ারির 1 তারিখে 30,000 টাকা মূল্যে একটি মেশিন আমদানি করা হয়েছে। এই যে মেশিনটি আমদানি করা হয়েছে, এটা হচ্ছে মেশিনের আমদানি মূল্য 3 লক্ষ টাকা। কিন্তু এই মেশিনটি আনতে গিয়ে আমাদের এই যে আমদানি শুল্ক দিতে হয়েছে 30,000 টাকা, জাহাজ ভাড়া 20,000 টাকা এবং সংস্থাপন করার জন্য ব্যয় হয়েছে 10,000 টাকা। অর্থাৎ মেশিনটির আনুষঙ্গিক যত খরচ আছে, অর্থাৎ মেশিনটি প্রতিষ্ঠানে কাজ করার আগ পর্যন্ত যত খরচ হয় সবগুলো খরচ স্থায়ী সম্পদের সাথে যুক্ত করতে হয়, এটা আমরা জানি। এখন মেশিনটি আমদানি করার মূল্য কত? 3 লক্ষ টাকা। তাহলে তুমি লিখতে পারো মেশিনটির আমদানি মূল্য কি লিখতে পারো? মেশিনটির
মেশিনটির আমদানি মূল্য 3 লক্ষ টাকা। ঠিক আছে, মেশিনটির আমদানি মূল্য 3 লক্ষ টাকা। পরবর্তীতে আছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক তুমি লিখতে পারো এই যে আমদানি শুল্ক। আমদানি শুল্ক কত টাকা? আমদানি শুল্ক হচ্ছে 30,000 টাকা। আমদানি শুল্ক হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, আমদানি শুল্ক কত? 30,000 টাকা। তার পরবর্তীতে আছে জাহাজ ভাড়া। এই যে জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া কত টাকা? 20,000 টাকা। জাহাজ ভাড়া কত টাকা? 20,000 টাকা। পরবর্তীতে বলা আছে মেশিনটি একটি মার্চ তারিখে 10,000 টাকা ব্যয় সংস্থাপন করা হয়, অর্থাৎ সংস্থাপন ব্যয় 10,000 টাকা। তাহলে লিখতে পারো সংস্থাপন ব্যয় কত টাকা? এই যে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা হলো কত? 60,000 টাকা। আর 3 লক্ষ টাকা, 3,60,000 টাকা। কত দাঁড়ালো? 3,60,000 টাকা। আমাদের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 3,60,000 টাকা। এই যে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 3,60,000 টাকা। পরবর্তীতে খ নাম্বার আমাদের কি বলেছে? খ নাম্বার বলেছে সরলরৈখিক পদ্ধতিতে 2022 ও 23 সালের অপচয় ধার্যপূর্বক জাবেদা দাখিলা দেখাও। অর্থাৎ 2022 সাল এবং 23 সালে তোমার অপচয় কি করতে হবে? ধার্য করতে হবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা 2022 সালে মেশিনটি জানুয়ারির 1 তারিখে দেখো আমদানি করেছিল, কিন্তু সংস্থাপন করা হয়েছিল মার্চের 1 তারিখ, অর্থাৎ 10 মাস প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়েছিল। এই জন্য 10 মাসের অপচয় 22 সালে দেখাতে হবে, 23 সালে সম্পূর্ণ বছরে দেখাতে হবে। আমরা জানি অপচয়ের সূত্র, সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষ্কাল। ঠিক আছে, এটা কিভাবে? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কি পাওয়া যাবে? অপচয় যোগ্য মূল্য পাওয়া যাবে। এটাকে তুমি আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? বার্ষিক অপচয় পাওয়া যাবে। অথবা অপচয় যোগ্য মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে তাকে যদি অপচয়ের হার দ্বারা ভাগ দাও, তাহলে তোমার কি চলে আসবে? বার্ষিক অপচয় চলে আসবে। এখন সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করার সূত্রটি হচ্ছে 100% বাই হচ্ছে আয়ুষ্কাল। 100% বাই কি? আয়ুষ্কাল। তাহলে তুমি খ নাম্বার দিয়ে লিখতে পারো, খ নাম্বার দিয়ে কি লিখতে পারো? বার্ষিক অপচয়ের হার। এই যে বার্ষিক অপচয় নির্ণয়। ঠিক আছে, বার্ষিক অপচয় নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি 2022 সালের অপচয় নির্ণয় করতে চাও, তাহলে সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য বাই কি? আয়ুষ্কাল। এই যে আয়ুষ্কাল ইনটু এই যে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। তুমি যদি এটা দ্বারা কাজ করো, এটা তোমার 1 বছরের অপচয় আসবে, অর্থাৎ বার্ষিক অপচয় আসবে। কিন্তু 2022 সালে তো একই মাসে সংস্থাপন করা হয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠানে ব্যবহার হয়েছিল 10 মাস। এই জন্য তুমি কি করবা? 12 দ্বারা ভাগ করবা, 10 দ্বারা গুণ করবা। ঠিক আছে, এই যে বার্ষিক অপচয়টা আসবে, এটাকে তুমি যদি 12 দ্বারা ভাগ করো, তাহলে 1 মাসের অপচয় আসবে। ঠিক আছে, এখন তুমি ইউজ করেছো কতদিন? 10 মাস ইউজ করেছো, এই জন্য 10 দ্বারা গুণ করবা। আশা করি বুঝতে পেরেছো। এখন ক্রয় মূল্য আমাদের কত? 3,60,000 টাকা। 3,60,000 টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য। দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা ধারণা করা হয়। তাহলে ভগ্নাবশেষ মূল্য আমাদের কত টাকা? 40,000 টাকা। এই যে লিখলাম 40,000 টাকা বাই কি? আয়ুষ্কাল। এখন আয়ুষ্কালটা কত? এই যে আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে 5 দ্বারা তুমি কি করবা? ভাগ করবা, ইনটু হচ্ছে 10/12। এখন এই যে 3,60,000 টাকা থেকে তোমার যদি 40,000 টাকা চলে যায়, 3,20,000 টাকা থাকতেছে। এটাকে তুমি 5 দ্বারা কি করবা? ভাগ করবা, ভাড়া আর উপরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি তুমি ক্যালকুলেশন করো, এই যে 3,20,000 টাকাকে তুমি যদি 5 দ্বারা ভাগ করো, তাহলে তোমার ফলাফলটি আসতেছে 3,20,000। এটাকে তুমি ভাগ করবে 5 দ্বারা, তাহলে 64,000 আসতেছে। এই যে 64,000 আসতেছে 1 বছরের অপচয়, কিন্তু তুমি তো ইউজ করেছো 10 মাস, এই জন্য 12 মাস দ্বারা ভাগ করবা, 1 মাসের অপচয় আসবে, 10 দ্বারা গুণ করবা, অর্থাৎ 10 মাসের অপচয় আসবে। এখন এটাকে কি করবা? 12 দ্বারা ভাগ করবা, 10 দ্বারা গুণ করবা। এখন তোমার আসতেছে 53,300। এখন তোমার আসতেছে 53,333 টাকা। এটা হচ্ছে তোমার
2022 সালের অপচয়। ঠিক আছে, এটা হলো তোমার 2022 সালের অপচয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কত হচ্ছে 2023 সালের অপচয়টা কত হবে। 23 সালের অপচয় কিন্তু আমাদের এই যে 64,000 হয়েছিল, এটা কিন্তু আমাদের 23 সালের অপচয় হবে। অর্থাৎ 23 সালে কিন্তু আমরা সম্পূর্ণ বছর ইউজ করেছি। 23 সালে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমরা ইউজ করেছি। তাহলে তুমি লিখতে পারো এই যে 2023 সালের অবচয়। 2023 সালের অবচয় যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে এই যে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে তোমার আয়ুষ্কাল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্রয় মূল্য ছিল 3,60,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল 40,000 টাকা, বাই হচ্ছে 5 দ্বারা ভাগ, তাহলে 3,20,000 টাকা। এটাকে তুমি যদি 5 বছর দ্বারা ভাগ দাও, তাহলে তোমার আসতেছে 64,000 টাকা। এটা হচ্ছে তোমার 23 সালের অপচয়। এটা কি 23 সালের অপচয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু বলেছিল 2022 ও 23 সালের অপচয় ধার্যপূর্বক। ঠিক আছে, এই যে দেখো 2022 সালের অপচয়টা আমরা ধার্য করেছি, কত বের হয়েছে 53,333 টাকা। 2023 সালে আমরা বের হয়েছে কত, এই যে 64,000 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা জাবেদা দাখিলাটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বারের পরবর্তী স্টেপটি ছিল এই যে জাবেদা দাখিলা দেখাও। এই যে জাবেদা দাখিলা দাও। এখন তোমার জাবেদা করতে হবে 2022 ও 23 সালে। এখন কথা হচ্ছে, তুমি কিন্তু 2022 সালে একটি মেশিন ক্রয় করেছিলা। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখে একটি কি করেছো, মেশিন ক্রয় করেছো। এখন মেশিনের জন্য জাবেদা দিতে হবে। এটা তুমি লিখতে পারো 2022 সাল, এই যে জানুয়ারির 1 তারিখ। ঠিক আছে, জানুয়ারির 1 তারিখ। এখন এখানে লিখতে পারো মেশিন হিসাব ডেবিট। তুমি কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করলে জাবেদা হয় স্থায়ী সম্পদ হচ্ছে ডেবিট, অর্থাৎ মেশিন হিসাব তোমার ডেবিট। আর তুমি নগদ টাকা দিয়েছো। ঠিক আছে, নগদ টাকা দিয়েছো, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। তুমি দুইটা থেকে একটা লিখতে পারো, নগদান হিসাব ডেবিট অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই যে তুমি একটা মেশিন আমদানি করেছো, এখন মেশিন হিসাব ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। এখন মেশিনটির ক্রয় মূল্য, মেশিনটির ক্রয় মূল্য তুমি কত বের করেছিলা। মেশিনটির ক্রয় মূল্য দেখো, তুমি বের করেছিলা 3,60,000 টাকা। ঠিক আছে, ক নাম্বারে মেশিনটির ক্রয় মূল্য কত বের করেছিলা, 3,60,000 টাকা। এখন তুমি লিখতে পারো এই যে 3,60,000 টাকা, 3,60,000 টাকা, 3,60,000 টাকা। এটা হচ্ছে তোমার মেশিনের টাকা দাঁড়ালো। পরবর্তীতে আমাদের কি করতে হবে, অপচয়ের জাবেদা দিতে হবে। এটা হচ্ছে ডিসেম্বরের 31, জাবেদাটা হচ্ছে অপচয় হিসাব ডেবিট, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেক বছর যে বছরে মেশিনটি ক্রয় করা হয়, এই বছরে জাবেদা 3টা হয়, বাকিগুলোর মধ্যে 2টা হয়। যেহেতু 22 সালে আমরা কি করেছি, মেশিন ক্রয় করেছি, এই জন্য মেশিনের জন্য একটা জাবেদা, আর বাকিগুলো হচ্ছে অপচয়ের জাবেদা, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এই যে 2022 সালের অপচয়টা কত ছিল, 53,333 টাকা। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 53,333 টাকা, 53,333 টাকা। এই যে এটা হচ্ছে তোমার 22 সালের অপচয়। এখন কথা হচ্ছে, আমরা প্রত্যেক বছর আমরা নামিক হিসাব এবং অপচয় হিসাবগুলো অফ করে দেই। ঠিক আছে, খরচগুলো কি করি, অফ করে দিই। তাহলে এটাও ডিসেম্বরের 31, অপচয় যেহেতু একটা খরচ, এটাও বন্ধ করতে গেলে অপচয়কে বিপরীতে দেখাতে হবে। অর্থাৎ অপচয় হিসাব যেহেতু ডেবিট, এটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আর আয় বিবরণীকে কি করতে হবে, ডেবিট করতে হবে। আয় বিবরণীকে কি করতে হবে, ডেবিট করতে হবে। যে আয় বিবরণী হচ্ছে তোমার ডেবিট ব্যালেন্স, অপচয় হিসাব ক্রেডিট ব্যালেন্স। কত টাকা, এই যে 53,333 টাকা, 53,333 টাকা। 2022 সালের অপচয় চলে গেল। তারপরে হচ্ছে 2023 সালের অপচয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, 23 সালে আমাদের যেহেতু কোনো মেশিন ক্রয় করে নাই এবং কোনো মেশিন বিক্রি করে নাই, তাহলে শুধু 2টা জাবেদা হবে। এটা হচ্ছে অপচয় সংক্রান্ত জাবেদাগুলো। ঠিক আছে, তাহলে এটা ডিসেম্বরের 31, তুমি লিখতে পারো অপচয় হিসাব ডেবিট, এই যে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত, এই যে পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন 2023 সালের দেখো, 2023 সালের বার্ষিক অপচয় কত ছিল, 64,000 টাকা ছিল। কত ছিল, 64,000 টাকা ছিল। তাহলে এখানে লিখতে পারো তুমি 64,000 টাকা। কত লিখতে পারো, 64,000।
এখন অপচয় হিসাবটাকে তোমার বন্ধ করতে হবে, তাহলে অবশ্যই তোমার কি লিখতে হবে, ইনকাম সামারি অথবা আয় বিবরণী হচ্ছে ডেবিট, আয় আয় বিবরণী হচ্ছে তোমার ডেবিট ব্যালেন্স, আর অপচয় হিসাব কি, অপচয় হিসাব ক্রেডিট ব্যালেন্স। এখন তোমার বন্ধ হয়ে গেছে অপচয়টা, এখন অপচয়ের টাকা কত, এই যে 64,000 টাকা। কত টাকা, 64,000 টাকা। আশা করি তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। পরবর্তীতে আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে কি চেয়েছে, 2022 ও 2023 সালের জন্য অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এখন আসো আমরা অবচয়ের খতিয়ান এবং পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গ নাম্বারে লিখেছি মাধব এন্টারপ্রাইজ অবচয় হিসাব। এই যে আমরা চলমান জের আকারে একটি করেছি খতিয়ানের জন্য তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা জের অথবা ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন কথা হচ্ছে তুমি কার খতিয়ান করতেছো, অপচয়ের খতিয়ান করতেছো। যেহেতু 2022 এবং 2023 তাহলে তুমি এখানে লিখতে পারো 2022 সাল। এখন কথা হচ্ছে এই যে 2022 সালে যে যে জাবেদার মধ্যে অপচয় আছে, যে যে জাবেদার মধ্যে অপচয় সংক্রান্ত জাবেদা অর্থাৎ অপচয় আছে, এই আইটেমগুলো আমাদের কি হবে, এই খতিয়ানের মধ্যে আসবে। এখন আমরা খ নাম্বারে কিন্তু জাবেদাগুলো করেছিলাম, জাবেদার মধ্যে একটু তাকাও তোমরা। এই যে 2022 সাল, এখানে 1 নাম্বার জাবেদা মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই দুইটার মধ্যে কোথাও যেহেতু আমাদের কি নেই, অপচয় নেই, এর মানে এই জাবেদাটি আসবে না। এখানে তাকাও ডিসেম্বরের 31, এখানে কিন্তু আছে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। যেহেতু এখানে একটা আইটেম অপচয় আছে, ঠিক আছে, এখন এর মানে এটা আমাদের খতিয়ানের মধ্যে যাবে। তাহলে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, যেহেতু তুমি অপচয়ের খতিয়ান করতেছো এর জন্য অপচয়ের বিপরীত নামটা আমাদের বিবরণের ঘরে লিখতে হবে। এটা হচ্ছে কি, পুঞ্জীভূত অপচয়। তাহলে এটা কত তারিখ, এটা হচ্ছে ডিসেম্বরের 31। এখানে তুমি লিখতে পারো কি, পুঞ্জীভূত অপচয়, এই যে পুঞ্জীভূত অবচয়। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন কত হচ্ছে পুঞ্জীভূত অবচয় আমরা বিবরণের ঘরে লিখেছি। এখন অবচয়টা আমাদের কোথায় ছিল, এই যে ডেবিট ব্যালেন্স ছিল কত টাকা, 53,333 টাকা। এই যে ডেবিট ব্যালেন্স ছিল এটা অবশ্যই তোমার অপচয়টা কোথায় ছিল, ডেবিটে ছিল, তাহলে ডেবিট করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে ডেবিট করে লিখলা 53,333 টাকা। এখন এই যে 53,333 টাকা এটা সরাসরি এই যে জের অর্থাৎ ব্যালেন্সের ঘরে চলে যাবে, ঠিক আছে। ব্যালেন্সের ঘরে লিখতে পারো এই যে 53,333 টাকা ডেবিট ব্যালেন্স। পরবর্তীতে আসো আমাদের আরেকটি আইটেম ডিসেম্বরের 31 ছিল আয় বিবরণী ডেবিট অপচয় হিসাব ক্রেডিট। যেহেতু এই আইটেমের মধ্যে এখানে অপচয় আছে তার মানে এই জাবেদাটাও যাবে। এখন অপচয়ের বিপরীত নামটা কি, আয় বিবরণী। তাহলে এখানে তুমি বিপরীত নামটা লিখবা বিবরণীর ঘরে ডিসেম্বরের 31 আয়, এই যে বিবরণী। এখন আয় বিবরণী লিখলাম, কিন্তু আমাদের দেখো অবচয়টা কোথায় ছিল, এই যে ক্রেডিট ব্যালেন্স ছিল। যেহেতু অবচয়টা ক্রেডিট ব্যালেন্স ছিল অবশ্যই তোমার ক্রেডিট দিকে টাকা লিখতে হবে 53,533 টাকা। এই যে আয় বিবরণী লিখে এই যে তুমি ক্রেডিট বরাবর লিখবা কত, এই যে 53,333 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমার এখন আসো এই যে ব্যালেন্সটা, পূর্বের ব্যালেন্স 53,333 টাকা ডেবিট ব্যালেন্স ছিল, এখন নতুন করে আবার ক্রেডিট হয়েছে 53,333 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট দেখো আমাদের মিলে গেছে, এর মানে আমাদের ব্যালেন্সটা নীল হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের আর কোনো জাবেদা নেই, ঠিক আছে। 22 সালে আর কোনো জাবেদা নেই, এখন 23 সালের জাবেদা শুরু। 23 সালে এসে দেখলাম এই যে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। যেহেতু অপচয়ের খতিয়ান করতেছো এই জন্য অপচয়ের বিপরীত নামটা তোমার লিখতে হবে। তাহলে এখানে লিখতে পারো 2023 সাল। 2023 সাল ডিসেম্বরের কত, 31 লিখতে পারো। বিপরীত নাম হচ্ছে পুঞ্জীভূত অপচয়। তাহলে এখানে লিখতে পারো পুঞ্জীভূত অবচয়। এই যে পুঞ্জীভূত অবচয় লেখলা, এখন অবচয়টা কোথায় ছিল, এই যে ডেবিটে ছিল, ঠিক আছে। কত টাকা, 64,000 টাকা। তাহলে ডেবিট দিকে এই যে পুঞ্জীভূত অবচয় লিখে এই যে ডেবিট বরাবর তুমি লিখবে কত, 64,000 টাকা। এখন এই যে 64,000 লিখেছো এটা ব্যালেন্সের ঘরে 64,000 তোমার লিখতে হবে, এই যে লিখলাম। তারপরে হচ্ছে আবার ডিসেম্বরের 31 আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু অপচয়ের খতিয়ান করতেছো এই জন্য এর বিপরীত নাম লিখতে হবে আয় বিবরণী। কি লিখতে হবে, ডিসেম্বরের 31 আয় বিবরণী, আয়
বিবরণী, এই যে আয় বিবরণী লিখেছি। এখন কথা হচ্ছে আমাদের অপচয়টা কোথায় ছিল, ক্রেডিটে ছিল না 64,000 টাকা। অবশ্যই তোমার কি করতে হবে, ক্রেডিট দিকে লিখতে হবে। এই যে 64,000, এই যে ক্রেডিট বরাবর তুমি 64,000 টাকা লিখলা। তোমার ডেবিট ব্যালেন্স ছিল 64,000, ক্রেডিট হয়ে গেছে আবার 64,000, তার মানে তোমার এই যে ব্যালেন্সের ঘরটা নীল হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অপচয়ের খতিয়ানটি করেছি, তার পরবর্তীতে আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে, তার পরবর্তীতে প্রশ্নের মধ্যে বলেছে পুঞ্জীভূত অপচয়ের খতিয়ানটাও তোমার দেখাতে হবে। এখন চলো পুঞ্জীভূত অপচয়ের খতিয়ানটি আমরা দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, লিখেছি মাধব এন্টারপ্রাইজ। এখন তুমি কার খতিয়ান করবা, এখন তুমি খতিয়ানটা করবে হচ্ছে পুঞ্জীভূত অপচয়ের। ঠিক আছে, এই যে পুঞ্জীভূত অপচয়। ঠিক আছে, তুমি কার খতিয়ান করতেছো, এই যে পুঞ্জীভূত অপচয়ের খতিয়ানটা করতেছো। ঠিক আছে, তাহলে এই যে মাধব এন্টারপ্রাইজ পুঞ্জীভূত অপচয়। এখন 2022 সাল ও 23 সালের পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান তুমি দেখাবা। তাহলে 2022 সাল, এই 2022 সালের মধ্যে তুমি জাবেদার দিকে তাকাতে হবে। 2022 সালের জাবেদা ছিল 3টা, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে যেহেতু আমাদের কি নেই, এখানে যেহেতু কোথাও পুঞ্জীভূত অপচয় নেই, তার মানে এটা আসবে না। তারপরে এই যে দেখো ডিসেম্বরের 31, এখানে আছে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, তার মানে এটা আসবে। এখন খতিয়ান করতেছো কার, পুঞ্জীভূত অপচয়ের, তাহলে এর বিপরীত নামটা কি, অপচয় হিসাব। তাহলে অবশ্যই তোমার লিখতে হবে অপচয় হিসাব। এটা কি, এটা হচ্ছে তোমার ডিসেম্বরের 31, তুমি লিখবা কি, অপচয় হিসাব। এই যে অপচয় হিসাব লিখলাম। এখন কথা হচ্ছে যেহেতু পুঞ্জীভূত অপচয়ের খতিয়ানটি তুমি করতেছো, এখন পুঞ্জীভূত অপচয়টা কোথায় আছে, এই যে ক্রেডিট দিকে আছে। তাহলে টাকাটা অবশ্যই কোথায় লিখতে হবে, ক্রেডিট দিকে লিখতে হবে। কত টাকা, 53,333 টাকা। তাহলে এই যে অপচয় হিসাব লেখলা, এখন পুঞ্জীভূত অপচয়টা ক্রেডিট ছিল, এই জন্য এখানে 53,333 টাকা এটা তোমার লিখতে হবে। এখন এই ব্যালেন্সটা, ক্রেডিট দিকের ব্যালেন্সটা আবার পুনরায় ক্রেডিট ব্যালেন্সের মধ্যে চলে যাবে, এই যে 53,333 টাকা। ঠিক আছে, পরবর্তীতে খেয়াল করো আবারও একটা জাবেদা আছে 2022 সালে, এটা আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট। এখানে কোথাও পুঞ্জীভূত লেখা নেই, এর মানে এটা আসবে না। তারপরে এই যে ডিসেম্বরের, তারপরে হচ্ছে 2023 সাল, 23 সালে দেখো ডিসেম্বরের 31, এখানে আছে অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, তার মানে এটা আসবে, তার মানে এটা আসবে। তাহলে তুমি লিখতে পারো এই যে 2023 সাল কত, ডিসেম্বরের কত 31, এটাও লিখবা অপচয় হিসাব। এই যে অপচয় হিসাব লেখলা, ব্যালেন্সটা কোথায় দাঁড়াবে, এই যে দেখো পুঞ্জীভূত অপচয় যেহেতু ক্রেডিট ছিল, অবশ্যই 64,000 টাকা। ঠিক আছে, এটা ক্রেডিট দিকে লিখতে হবে 64,000 টাকা। এই যে ক্রেডিট দিকে লিখলাম, এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে ক্রেডিট দিক। এই যে ক্রেডিট টাকাটা তুমি লিখলা কত, 64,000 টাকা। এখন কথা হচ্ছে পূর্বের ক্রেডিট ব্যালেন্স ছিল 53,333 টাকা, আবার নতুন করে ক্রেডিট হয়েছে কত, 64,000 টাকা। তাহলে এখানে কিন্তু এই যে 53,000 আগেরই ব্যালেন্স ছিল 53,333 টাকা, নতুন করে ব্যালেন্স হয়েছে 64,000 টাকা। এখন কিন্তু এই 53,333 প্লাস 64,000 টাকা এটা হবে আর কি, বাড়বে। ঠিক আছে, তাহলে 53,333 টাকা আর হচ্ছে 64,000 টাকা তুমি যদি যোগ করো, তাহলে তোমার যোগফল আসতেছে 1,17,333 টাকা। ঠিক আছে, 1,17,333 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।